তারা কি কোনো কিছু পাওয়ার জন্য করেছিল? পায়ও নাই, পেয়েছেন তো আপনারা। তো আমি এখানে বলতে চাই যে আরেকটা জিনিস উনি বলেছিলেন, আমি এই জিনিসটাও খুব, উনি বললেন যে বাংলাদেশের সব মানুষ দুর্নীতিগ্রস্ত, হাসিনার সমস্ত পেপার লিখে দিচ্ছে, যার বেসিসে পুরো আন্তর্জাতিক ক্ষেত্রে বলা হয়েছে যে শেখ হাসিনা কোনো মানবাধিকার লঙ্ঘন করেন না। তো আপনারা কিছু করেছেন ওনাকে? কিছু করেননি। আপনারা লাগলেন কার পিছনে? নুরুল হুদার পিছনে। আচ্ছা, এটা হচ্ছে, আপনি জানেন যে এর কিছুদিন আগেই কিন্তু বিএনপি বলেছিল যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জনাব খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে, কয়েকদিন আগে বলেছিল। এখন তার বলছে না। এখন তো ওই ডক্টর খলিলের সাথে এই সাক্ষাৎকারটা হয়েছে, উনি তৈরি করেছেন। মেইন কথা হচ্ছে, আমার ধারণা, এটা আমার ধারণা, আমি ধারণা থেকে বলছি কারণ আমরা ভিতরে খবর জানি না, সেটা হচ্ছে এই যে 1.5 ঘন্টা মিটিং হয়েছিল ডক্টর ইউনূসের সাথে তারেক রহমান সাহেবের। এই 1.5 ঘন্টায় কি হয়েছে আমরা জানি না, কি কথা হয়েছে আমি জানি না, আপনিও তাই বললেন। আমার ধারণা হচ্ছে এই সময় ডক্টর ইউনূস তারেক রহমান সাহেবকে বোঝাতে চেয়েছেন যে কেন উনি এপ্রিল মে মাস পর্যন্ত থাকতে উনাকে হবে, এবং উনি তখন বলেছেন যে যুক্তরাষ্ট্রের কারণে, মিয়ানমারের কারণে আমাদেরকে থাকতে হচ্ছে, কিন্তু আমরা আপনাকে ওইটা হইলেই এপ্রিলের পরে আপনাকে আমি ছেড়ে দিব। যখন তারেক রহমান সাহেব আমেরিকার কথা শুনেছে এবং আমেরিকার এটাতে তার বদ্ধপরিকর, এটা ডক্টর ইউনূস বলেছেন, ডক্টর ইউনূসের প্রতি সম্মান রেখে উনি কিন্তু আমার মনে হয় পিছিয়ে গেছেন। তারেক রহমান সাহেব, আমার ধারণা, কারণ তারেক রহমান সাহেব ডক্টর ইউনূসের বিরুদ্ধে চুপ থাকবেন সেটা তো ভারত চাইতে পারে না, সেটা চীন চাইতে পারে না, সেটা চাইবে হচ্ছে একমাত্র আমেরিকা। এবং আমেরিকার, আমি মনে করি যে আমেরিকার কারণে ওনারা এখন চুপ হয়ে গেছেন, এবং আপনি যেটা বললেন যে এখন আর করিডোর নিয়ে কোনো কথা কেউ বলছে না। আমি তো দেখলাম এপ্রিল না তো, ফেব্রুয়ারিতে তো আসলো, বাট শর্ত দিয়ে ফেব্রুয়ারিতে মানে নির্বাচনের না, ফেব্রুয়ারিতে আসে নাই, সরি, ফেব্রুয়ারিতে উনার মুখ দিয়ে কিন্তু উনি ফেব্রুয়ারি বলেন নাই, এটা আমরা যতদূর জানতে পেরেছি, উনার ফেব্রুয়ারি বলেন নাই। এবং সেই সময় সংস্কার এবং নির্বাচন সেম থিং, ওই যে ঐক্যমত জীবনে কোনোদিন হবে না, ওগুলো দিয়ে উনি কিন্তু বলেছেন যে ওটা হলে দেখা যাবে এন্ড অল দ্যাট, মানে ওটা হচ্ছে না এখন। তো আমি আপনাকে আসলে যেটা বুঝাইতে চাইলাম যে সেটা হচ্ছে যে আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের যে সরকার আছেন তিনি কিন্তু জনগণের সাথে, জনগণকে আস্থায় নিয়ে কাজ করছেন না। ডক্টর ইউনূস যেভাবে বলেছেন যে বাংলাদেশের মানুষরা পয়সা দিয়ে বিক্রি করে তার ভোট, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, অত্যন্ত দুঃখ পেয়েছি। আমি উনার মুখ থেকে এই কথাটা আশাই করি নাই। উনি নিজের জন্য 650 কোটি টাকা ট্যাক্স মাফ করাইতে পারেন, কোনো অসুবিধা নাই, আর ওইখানকার মানুষ 500 টাকার বা 1000 টাকা দিয়ে ভোট বিক্রি করেছে, তাতেই উনার এই অবস্থা। সুতরাং আমি মনে করি যে উনি বাংলাদেশের মানুষের আসলে সত্য জানেন না, উনি বাংলাদেশের মানুষের আত্মা বুঝেন না। এবং বাংলাদেশের মানুষ, এই যে বাচ্চাগুলো যাদের কিছুই পাওয়ার ছিল না, তারা যেইভাবে নেমে এসেছিল, যাদের জন্য উনি কিছুই করেন নাই, যারা এখনো সব কাতরাচ্ছে, তারা কিন্তু তারা কি কোনো কিছু পাওয়ার জন্য করেছিল? পায়ও নাই, পেয়েছেন তো আপনারা। তো আমি এখানে বলতে চাই যে আরেকটা জিনিস উনি বলেছিলেন, আমি এই জিনিসটাও খুব, উনি বললেন যে বাংলাদেশের সব মানুষ দুর্নীতিগ্রস্ত। এখন উনি বাদে বোধ হয়, হ্যাঁ উনি বাদে বাকি সবাই দুর্নীতিগ্রস্ত। এখন উনি দুর্নীতিগ্রস্ত, তো দুর্নীতির বিরুদ্ধে উনি কি করেছেন বলেন? উনি বলছেন কিছুই করা যাবে না। উনি রং, এই ব্যাপারে উনি যদি বলে থাকেন, আমি ওনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, মঞ্জুর ভাই, আমাদের মতো লোকরা যদি, আমরা যদি 1 মাস 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে এই দুর্নীতির 12টা বাজে ছেড়ে দিতে পারি, কারণ আমরা তো যে প্রথমেই অলিগার্ডকে ঢুকাই দিব, যেই মুহূর্তে বড় একজনকে ঢুকাই দিব আর ছোটগুলো সব ভয়ে কাঁপতে থাকবে এবং এসে এসে আপনার সাথে ডিল করবে। আমরা জানি কি করে করতে হয়, উনি হয়তো জানেন না, সেই জন্য উনি বলছেন যে এটা কিছু করা যায় না। ওকে, এবার আমি সরি, আমি অনেক সময় নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে গিয়া সিসির ব্যাপারে একটু কথা বলে আমি আবার মঞ্জুর ভাই হাতে দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমি সিসি যা করেছেন খুবই খারাপ কাজ করেছেন, মানে সিসি থাকা অবস্থায় যা করেছেন খুবই খারাপ কাজ করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হইল যে উনাকে আপনারা জুতার মালা পরালেন কেন?
কারণ আপনাদের দেশে শিক্ষিত মানুষরা কিছু করতে পারে না, এই জন্য আপনারা মবের উপরে নির্ভর করেন। কারণ আপনাদের পুলিশ কার্যকরী করতে পারেন নাই, আপনাদের উকিল করতে পারেন নাই, আপনাদের আদালত কার্যকরী করতে পারেন নাই, এই জন্য এটা করেন। উনি করলেন কেন নুরুল হুদা সাহেবকে এই জিনিসটা? এবং এইটা কিন্তু আমি একটা কথা বলে রাখি, আজকে বলে রাখছি, এটা বাংলাদেশের মানুষ কিন্তু এই জিনিস বেশি দিন সহ্য করবে না। যারা মব নিয়ে খেলছেন তাদেরকে বলে রাখছি, এটা কিন্তু একদিন আপনাদের হাত পুড়ে যাবে। কারণ বাংলাদেশ কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত রক্ষণশীল সমাজ, অত্যন্ত রক্ষণশীল। সুতরাং এটা আমি মনে করি যে আমাদের সমাজের পুরো ভারসাম্যটা ধ্বংস হয়ে যাচ্ছে। একটা কথা বলি, আজকে আপনারা সিইসি কে বললেন, তো ওয়াকার সাহেব কি করেছে যদি ধরা যায়? তাহলে ওয়াকার সাহেব ইয়েতে থাকবেন, কি বলে, পাওয়ারে থাকবেন। আমাদের রাষ্ট্রপতি কি করেছেন? রাষ্ট্রপতি পাওয়ারে থাকবেন। আচ্ছা, বাকি এই যে যতজন সচিব ছিল, আর ধরেন কথার কথা, আমি জাস্ট একটা কথা বললাম, I used to know him. হ্যাঁ, এই যে মাসুদ বিন মোমেন আমাদের পররাষ্ট্র সচিব ছিলেন, উনার কি হয়েছে? উনি কি কম করেছেন? কম করেন। আপনার আজকে যিনি আপনার হাই কমিশনার ভারতে, রিয়াজ হামিদুল্লাহ সাহেব হাসিনার সমস্ত পেপার লিখে দিছে, যার বেসিসে পুরো আন্তর্জাতিক ক্ষেত্রে বলা হয়েছে যে শেখ হাসিনা কোনো মানবাধিকার লঙ্ঘন করেন না। তো আপনারা কিছু করেছেন? ওনাকে কিছু করেননি। আপনারা লাগলেন কার পিছনে? নুরুল হুদার পিছনে। আমি যেটা বলতে চাই, উনি এবং উনার থেকে আরো খারাপ কাজ করেছে অনেক মানুষ। আই এম সরি, অনেক মানুষ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে আমাদের দেশের ইতিহাসটা কি? আমাদের দেশের ইতিহাস হচ্ছে পাকিস্তানের যারা লেজুর বৃত্তি করতো তারা সব গুলশানের জমি পেয়েছে, আর যারা শেখ কি বলে আওয়ামী লীগের ইয়ে করতো, আওয়ামী লীগ বিএনপি করতো, তারা সব আওয়ামী লীগ বনানী গুলশানে জমি পেয়েছে, বাড়িধারা জমি পেয়েছে। এটাই তো নিয়ম। উনিও আওয়ামী লীগেরটা করেছেন, করে ধরা খেয়েছেন। সো আমি মনে করি এখান থেকেও কিন্তু আমাদেরকে চলে আসতে হবে, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। আপনি যদি চান যে মানে কালচারাল রেভলিউশনের মতো কিছু করতে, এটা আর আমি আর মেনে নিতে পারছি না। আমি অনেক বেশি কথা বলে ফেলেছি। মঞ্জুর ভাই, আপনার সরি।